আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের অধ্যায় 2 এর গাণিতিক বাক্যের 18 নম্বর পৃষ্ঠা নিয়ে কথা বলবো। দেখো, গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি। তাহলে প্রথমে দেখো লেখা আছে 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। তাহলে 6কে 4 দিয়ে গুণ মানে কি 6 গুণন 4, 6কে যদি 4 দিয়ে গুণন করি তাহলে কত হয়? 4 6 24। দেখো 6কে 4 দিয়ে গুণ করলে 4 6 24 হয়। তাহলে কি হলো? এই যে গাণিতিক বাক্যটা হচ্ছে 6 গুণন 4 সমান সমান 24। দেখো 6কে 4 দিয়ে গুণ করলে 24 হয়। তাহলে এটা কি শর্ত না? হ্যাঁ, শর্ত। তাহলে প্রথম গাণিতিক বাক্যটি হচ্ছে শর্ত। এই যে প্রথম গাণিতিক বাক্যটা হচ্ছে শর্ত। 25 ও 4 এর যোগফল হচ্ছে কত? 30 থেকে বড়। তাহলে এখানে আমি যদি লিখি 25 আর 4 যোগ করতে হবে, 25 ও 4 এর যোগফল, তাহলে 25 যোগ 4 এই যোগ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হচ্ছে 30 থেকে বড়। তাহলে আমরা গ্রেটার দেন দেব, কারণ এটা বড় বোঝাবে। বড় সংখ্যা কি হবে? 30 থেকে বড়। আসলে কি 25 আর 4 এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে কি আসলে 30 থেকে বড় হচ্ছে না কি ছোট হচ্ছে? দেখো 25 আর 4 যদি যোগ করি তাহলে কত হয়? 29। আর 29 হচ্ছে 30 থেকে ছোট। তার মানে এই গাণিতিক বাক্যটিকে নয়, শর্ত নয়। তাহলে দ্বিতীয়টি মিথ্যা বা শর্ত নয়। পরে দেখো 9 এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। এই অঙ্কটা কীরকমভাবে দেখো, এটার গাণিতিক বাক্য হচ্ছে 9 এর সাথে, 9 লিখবা, 9 এর সাথে কত যোগ করতে হবে? ক। তাহলে 9 এর সাথে আমি যদি ক যোগ করি তাহলে যোগফল হবে 21। দেখো লিখি 21। তাহলে দেখো 9 যোগ ক সমান সমান 21। এখন এই ক এর মান কি আমরা জানি? কেউ জানি না। যেহেতু ক এর মান জানি না, তাহলে এই 9 যোগ ক সমান সমান 21 এই গাণিতিক বাক্যটি সত্য কিনা মিথ্যা এটা নির্ভর করবে কার উপর? এই ক এর মানের উপর। তাহলে তৃতীয়টি সত্য মিথ্যা নির্ভর করে ক এর মানের উপর। যদি ক এর মান যত হবে তার উপর নির্ভর করবে এটা কি সত্য না মিথ্যা। তো সুতরাং 9 যোগ ক সমান সমান 21 এটি একটি গাণিতিক বাক্য। আর এই গাণিতিক বাক্যটা নির্ভর করবে সত্য না মিথ্যা, তা নির্ভর করবে এই যে এই ক এর মানের উপর। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝেছ। দেখো এখানে যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। তাহলে আমি একটা প্রশ্নের আনসার পাচ্ছি, সেটা হচ্ছে খোলা বাক্য কাকে বলে। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে খোলা বাক্য কাকে বলে। এই প্রশ্নের আনসার হবে এখান থেকে, এই যে এখান থেকে, যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। আর এখানে আছে বন্ধ বাক্য। তাহলে বন্ধ বাক্য কাকে বলে? অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন ওই বাক্যটিকে বলা হয় বন্ধ বাক্য। এখানে লক্ষ্য করে দেখো যে গাণিতিক বাক্য দুই প্রকার, একটা হচ্ছে খোলা বাক্য আর একটা হচ্ছে বন্ধ বাক্য। তাহলে খোলা বাক্য কি? যা সত্য না মিথ্যা প্রমাণ করা যায় না। যেমন এখানে আছে 9, দেখো একটু লক্ষ্য করো, এখানে আছে 9 যোগ ক, 9 যোগ ক। তাহলে এই ক এর মানের উপর নির্ভর করবে এটা কি সত্য না মিথ্যা। যেহেতু ক এর উপর নির্ভর করবে সুতরাং এটা সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। আর আরেকটা হচ্ছে বন্ধ বাক্য। বাক্য হচ্ছে এই বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তাহলে সেটাকে বলা হয় বন্ধ বাক্য। তাহলে বন্ধ বাক্যে কি থাকবে? সত্য বাক্য আর একটা হচ্ছে মিথ্যা বাক্য। তো সত্য বাক্যটা কি? দেখো 6 দিয়ে 4কে গুণ করো, 4 6 কত? 24। 24 এখানে মিলে গেছে, এখানে যা আছে সেটা যদি এখানে মিলে যায় তাহলে এটা সত্য। আর দেখো এখানে আছে 25 আর এখানে 4, 25 আর 4 যোগ করলে হয় 29। আর 29 এখানে বলা আছে 29 হচ্ছে 30 থেকে বড়। সত্যিকার অর্থে 29 কি 30 থেকে বড় হয় না, 29 হচ্ছে 30 থেকে ছোট। এটা কিন্তু আমি কি করতে পেরেছি? মিথ্যা প্রমাণ করতে পেরেছি। সুতরাং এটাও হচ্ছে একটা বন্ধ বাক্য। যদি এটা মিথ্যা হয় তাও বন্ধ বাক্য, আর এটা যদি সত্য হয় তাও বন্ধ বাক্য। কিন্তু যদি আমি এটাকে কোনোভাবে নির্ণয় করতে না পারি এবং এটা যদি অন্য কোনো মানের উপর নির্ভর করে তখন সেটাকে বলবো খোলা বাক্য। তাহলে গাণিতিক বাক্য কয় প্রকার? গাণিতিক বাক্য হচ্ছে দুই প্রকার, একটা খোলা বাক্য আর একটা হচ্ছে বন্ধ বাক্য। তো খোলা বাক্য কাকে বলে? যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। আর বন্ধ বাক্য কাকে বলে? যে বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তাকে বন্ধ বাক্য বলে। চলো আমরা এখন আরও কিছু উদাহরণের মাধ্যমে এটা পরিষ্কারভাবে বুঝতে পারার চেষ্টা করি।
দেখো এখানে একটা ব্র্যাকেট বা এখানে একটা টেবিল আছে, এই টেবিলের মধ্যে কি রয়েছে একটু দেখো। 5 একটি বিজোড় সংখ্যা। দেখো এই 5 শব্দটা একটা বিজোড় সংখ্যা না? বিজোড় সংখ্যা, কারণটা কি দেখো, 1 একটা বিজোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা, 5 একটা বিজোড় সংখ্যা। যেহেতু 5 একটি বিজোড় সংখ্যা, এটা শর্ত, এই জন্য এটি একটি গাণিতিক বাক্য এবং এই বাক্যটি কি শর্ত। 12 একটি বিজোড় সংখ্যা, এই যে দেখো 12 কিন্তু বিজোড় সংখ্যা না, 12 হচ্ছে জোড় সংখ্যা। যদিও এটা আমি কি করতে পেরেছি, প্রমাণ করতে পেরেছি যে 12 হচ্ছে একটি জোড় সংখ্যা, সুতরাং এটিও একটি গাণিতিক বাক্য এবং এটি হচ্ছে মিথ্যা। মিথ্যা কেন? কারণ এটি হচ্ছে 12টা হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা না। এটা আমি নির্ণয় করতে পেরেছি বলে এটাও একটা গাণিতিক বাক্য এবং এটি একটি মিথ্যা। ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এই যে 5 দ্বারা যে ক সংখ্যাটা বিভাজ্য, এই ক এর মানের উপর কি করতে হবে, এই খোলা বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করতে হবে। কির উপর? ক এর মানের উপর নির্ভর করে। যেহেতু ক এর মান আমরা জানি না, সুতরাং এটা সত্য না মিথ্যা এটা প্রমাণ করা যায় না, সুতরাং এটা হচ্ছে খোলা বাক্য। এটার নাম কি? খোলা বাক্য। এই জন্য আমি এখানে বলবো খোলা বাক্য। তাহলে খোলা বাক্যের ক্ষেত্রে ক, খ, গ এরকম কি থাকবে, বর্ণ থাকবে, এবং এটাকে আমরা কি করতে পারি না, নির্ণয় করতে পারি না। সুতরাং এটা হচ্ছে, দেখো তারপরে দেখো এটা হচ্ছে খোলা বাক্য। এটা কি? খোলা বাক্য। তারপরে দেখো নিচে খোলা বাক্যগুলো অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। তাহলে এখানে একটি চতুর্ভুজে ক সংখ্যক বাহু আছে, দোকান থেকে ক টাকা চাল কিনে, এটা আমরা এই অঙ্কটা আর এই অঙ্কগুলো দেখো গয়ের এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। এই 1 নাম্বার এবং এই 2 নাম্বার আমি এখন তোমাদেরকে করে দেখাবো যে কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয়। চলো আমরা শুরু করি। দেখো 1 নম্বরে কি রয়েছে, নিচের খোলা বাক্যগুলো অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো কি হয়, সত্য হয়। দেখো 1 নম্বরে লেখা আছে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। এই যে ক সংখ্যক বাহু আছে, বুঝতে হবে এখানে চতুর্ভুজের কথা বলা আছে। তাহলে আমরা জানি এই চতুর্ভুজের কয়টা বাহু থাকে, যেরকম একটা হচ্ছে, এটা হচ্ছে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজে কি থাকে, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু থাকে। তাহলে চতুর্ভুজের বাহু থাকে 4টি, তাহলে ক এর মান 4টি, কারণ একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। এই ক সংখ্যক বাহু মানে চতুর্ভুজের 4টি বাহু আছে, তাহলে ক এর মান 4। এরকমভাবে দেখো দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। তাহলে এই ক্ষেত্রে ক এর মান কত হবে? তাহলে ক হচ্ছে, ক সমান সমান হবে, দোকানিকে আমি দিয়েছি 500 টাকা, দোকানদার আমাকে কত ফেরত দিয়েছে? 85 টাকা। তাহলে 500 টাকা থেকে 85 টাকা আমি ফেরত পেয়েছি। তাহলে 85 টাকা কি করে দেব? বাদ দিয়ে দেব। তাহলে দোকানদার কত রেখেছে? দোকানদার রেখেছে 415 টাকা। এই 415 টাকাই হচ্ছে চাল। তাহলে ক সমান সমান 415 টাকা। তাহলে কি করব, যত টাকা চাল কিনেছি সেই চাল কেনার টাকাটা 50 বাদ দিয়ে 85 টাকা আমাকে ফেরত দিয়েছে। তাহলে এই 85 টাকা আমি কি করব, 500 টাকা থেকে বিয়োগ করব। বিয়োগ করলে যে মানটা হবে সেটাই হচ্ছে চালের দাম অথবা ক এর মান। ঠিক আছে। খ সংখ্যক কলম, খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টে করে ভাগ করে দেওয়া হলো। তাহলে খ হচ্ছে মোট, এই মোটকে আমরা ভাগ করব, যত জনকে ভাগ করে দেওয়া হয়েছে, কত জনকে? 12 জনকে। তাহলে খ ভাগ 12, খ দিয়ে 12কে ভাগ করলে যে মানটা হবে সেটা হচ্ছে 3, সেই 3। এখন আমরা চলো এটা কিভাবে সমাধান করতে হয় এটা দেখাই। খ ভাগ কত? 12 সমান সমান কত? 3। আমরা জানি যে যদি এই সমান চিহ্নের এক পাশে ভাগ থাকে তাহলে এটা এই পাশে নিলে গুণ হয়ে যায়, এই পাশে গুণ থাকলে এই পাশে নিলে ভাগ হয়ে যায়, এখানে যোগ থাকলে এই পাশে নিলে বিয়োগ হয়ে যায়, এখানে যদি বিয়োগ থাকে তাহলে এই পাশে নিলে যোগ হয়ে যায়। যেহেতু খ আর 12 সাথে, খ আর 12 কি আকারে আছে? ভাগ আকারে আছে। তাহলে এখানে যদি আমি এই 12টাকে এই পাশে নেই তাহলে সেটা কি হয়ে যাবে? এই 3-এর সাথে গুণ হয়ে যাবে। ভাগ আছে, ভাগ কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে খ সমান সমান হবে 3 দিয়ে যদি আমি 12কে গুণ করি, 3 12 কত হয়? 36। তাহলে খ এর মান 36। তাহলে খ সংখ্যক কলম, তাহলে খ মানে হচ্ছে 36, মানে 36টি কলম ছিল। তাহলে আশা করি তোমরা এটা বুঝেছ। এখন তোমাকে আমি 2 নাম্বার প্রশ্নে আনসার করে দেখাবো। 2 নাম্বারে কি রয়েছে দেখো, গ এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি কি হয়, সত্য হয়। চলো আমরা কি করি, এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় এটা একটু লক্ষ্য করি। প্রথমে আমরা কি দেব? বা দিব। কেন বা দিব? কারণ এখানে দুইটার মাঝখানে কি সমান চিহ্ন আছে, যখন সমান চিহ্ন থাকবে তখন এটা একটা সমীকরণ বোঝায়। এই সমীকরণের জন্য আমরা কি বসাই? বা বসাই। তাহলে আমরা এখানে গ এর মান বের করব। তাহলে গটাকে সবসময় বাম পাশে রাখবো, মানে এই সমান চিহ্নের এক পাশে রাখবো, মানে বাম পাশে রাখবো। তাহলে বা গ সমান সমান হবে, এখানে লিখবো 19, কারণ এই পাশেরটা আগে লিখবো।
লেখার পরে এই যে এখানে যোগ চিহ্ন আছে, দেখো 12 এর সামনে যোগ চিহ্ন আছে, তাহলে এই 12টা আসলে কি যোগের, এই যোগেরটা যদি এই পাশে আসে তাহলে সেটা হয়ে যাবে বিয়োগের। তাহলে এখানে লিখে দিলাম বিয়োগ 12, বা গ সমান সমান এখানে 19 আছে, এখানে কত আছে 12, তাহলে 19 থেকে 12 বাদ দিলে কত থাকে, 2 আছে কত হলে 9 হবে, 7 হলে হাতের নেই, 1 মিলে গেছে 7, তাহলে গ এর মান হচ্ছে 7। এই 7 আমি গ এর মান যখন 7 বের করব, এই দেখো এখানে যদি আমি 7 বসিয়ে দেই, 7 আর হচ্ছে 12 মিলে হচ্ছে 19, এইটা চাইলে গাণিতিক বাক্যটি কি হলো, শর্ত হলো। তাহলে গ এর মান কত, 7। তারপরে দেখো এইটাকে আমি কিভাবে সমাধান করব। দেখো এখানে 48 আছে আর এখানে মাইনাস গ আছে বা বিয়োগ গ আছে। দেখো এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 48টাকে আমি এখানে লিখব, আমি স্বাভাবিকভাবে করতেছি। এই 33টা এখানে লিখবা, 33 লেখার পরে এই গ এর সামনে কি আছে, বিয়োগ আছে, তাহলে এই গটাকে যদি আমি এই পাশে নেই তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যোগ কত হবে, যোগ গ হবে। বা লিখবো, বা লিখে আমি এই পুরাটা, এই 33 যোগ গ, এই পুরাটাকে আমি বামে নিয়ে আসবো, এই 48টাকে আমি ডানে নিয়ে যাব। সম্পূর্ণটা যদি আনো তাহলে এখানে যোগ বিয়োগের কোনো পরিবর্তন হবে না। তাহলে 33 যোগ গ সমান সমান 48, এখানে কোনো পরিবর্তন হবে না কারণ আমি সম্পূর্ণটাই নিয়ে আসছি। তারপরে দেখো বা আমি বের করব গ এর মান, তাহলে গটাকে বাম পাশে রাখবো, এইখানে 48 লেখা আছে তাহলে লিখব। এখন দেখো এই 33-এর সামনে কিছু নাই, তাহলে মনে মনে ধরে নিতে হবে এখানে একটা যোগ চিহ্ন আছে, তাহলে যোগ চিহ্ন যদি থাকে তাহলে 33টা হচ্ছে যোগের, এই যোগটা যদি এই পাশে যায় তাহলে হয়ে যাবে বিয়োগ, তাহলে এখানে লিখব বিয়োগ 33। সুতরাং আমি এখন কি করতে পারি, এই গ সমান সমান হবে 48 থেকে 33 বাদ দাও, তাহলে 3 আছে কত হলে 8 হবে, 5 হলে হাতের নাই, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে 15, তাহলে গ এর মান 15 হলে গাণিতিক বাক্যটা কি হবে, শর্ত হবে। এটা কিভাবে বুঝবা, কারণ এই 15টা যদি তুমি এই গ এর জায়গায় বসায় দাও তাহলে 48 থেকে 15 বাদ দিলে 33 থাকে, এই যে এটাই হচ্ছে নিয়ম। এরপরে যাও দেখো 3 নম্বর প্রশ্ন আনসারটা কীভাবে করবা। 3 নাম্বারটা হচ্ছে দেখো এখানে আছে 8 গুণন গ সমান সমান 32। এখন আমি এখানে শুধুমাত্র গ রাখবো, গ সমান সমান দেখো 8 আর গ কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এই পাশে এসে কী হবে, ভাগ হবে, তাহলে আগে লিখতে হবে 32টাই, যে এই পাশেরটা আগে লিখবো, এই 8টাকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে আছে গুণ আকারে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে, ভাগ। গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, তাহলে এখানে গ সমান সমান আমরা কত লিখবো, এই 32 থেকে 8 দিয়ে 32কে যদি ভাগ করি তাহলে 4 8 32, তাহলে হবে 4, তাহলে সুতরাং গ সমান সমান হচ্ছে 4। গ সমান সমান কত বলো, গ সমান সমান 4। এবারে সর্বশেষ অঙ্কটা দেখো, এখানে বা দিবা, বা দিয়ে দেখো এটা এই অঙ্কটার মতনই, দেখো এখানে কি আকার আছে, যে এখানে লিখবো 81, এখানে লিখবো 9। দেখো এইখানে 81-র সাথে এই গটা কি আকারে আছে, ভাগ আকারে আছে, এই গটাকে যদি আমি এই পাশে নেই তাহলে সেটা গুণ হয়ে যাবে, কি হয়ে যাবে, গুণ। তাহলে বা এখানে 9 গুণন কত, গ, এই 9 গুণন গটাকে আমি এক পাশে নিয়ে আসছি, মানে বাম পাশে নিয়ে আসছি, কারণ আমার বামের মান মানে গ এর মান বের করতে হবে। এই জন্য আমি কি করব, 9 গুণন গ পুরোটাকে আমি এই পাশে নিয়ে আসবো, যখন এই পাশে নিয়ে আসবো তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো এই 81টাকে আমি পুরোটাকে এই পাশে নিয়ে গেছি। তারপরে দেখো এখানে আমার দরকার কি, গ এর মান বের করা, তাহলে শুধু গটা রাখবো, এই 9টা কি আকার আছে, এই দুটার মধ্যে গুণ আকারে আছে, এটা যদি এই পাশে যায় তাহলে সেটা ভাগ হয়ে যাবে, গুণ থাকলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে সুতরাং গ এর মান কি হবে, গ সমান সমান হবে, গ এর মান হবে, গ এর মান হবে 81কে 9 দিয়ে ভাগ, 81কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে 9 নং 81, 9 নং কত, 81, তাহলে এখানে 9 হবে, তো নির্ণয়ের মান হচ্ছে 9। এই 9 গ এর মান যদি 9 হয় তাহলে কি হবে, এই গাণিতিক বাক্যটি শর্ত হবে। আশা করি তুমি 18 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো খুব ভালো করে সমাধান করতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 19 নম্বর পৃষ্ঠার গণিতের সমাধান দেব, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।